নমস্কার। আগের ভিডিওতে আমরা বাংলা শস্য বীমার যে লিফলেট প্রকাশ করেছিল বাজাজ অ্যালিয়ান্স কোম্পানি খারিফ 2024 মৌসুমের বীমা করার জন্য আলোচনা করছি। আজকে আমরা ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেটা আমরা দেখাবো। বাংলা শস্য বীমা কিভাবে আপনারা ফিল আপ করবেন। দেখুন, এটা হচ্ছে বাংলা শস্য বীমার ফর্ম। এখানে বাংলা শস্য বীমার বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লেখা আছে। যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে আপনার নিঃশুল্ক সহায়তা সেবার নম্বর যেটা আছে 1800-209-5959 এই নাম্বারে ফোন করে জানতেও পারেন। এবার আমরা একটা ফর্ম ফিল আপের দিকে নজর রাখছি। দেখুন, এখানে মধ্যস্থতাকারীর বিবরণ, ফলে মধ্যস্থতাকারী যিনি থাকবেন তার নাম অ্যাড্রেস এখানে থাকবে। কৃষকের নাম, ধরুন আপনার যিনি বীমা করছেন এই খারিফ 2024 মরশুমে আমন ধানের জন্য, ওনার নাম রাম মণ্ডল। একটা কাল্পনিক বা আরবিটারি নাম আমি ধরছি, তাহলে এখানে ওনার নাম লিখবেন। কৃষকের নামের পর যে ড্যাশ আছে এখানে রাম মণ্ডল লিখলেন। এরপর পিতা, পিতা মাতা বা স্বামী বা অভিভাবিকার নাম, ধরুন ওনার বাবার নাম শ্যাম মণ্ডল, তাহলে এই জায়গায় উনি শ্যাম মণ্ডল লিখলেন। এরপরে বয়স, বয়সটা আপনি লিখলেন ভোটার কার্ড দেখে হোক বা আধার কার্ড দেখে হোক, দেখা যাচ্ছে যে ওনার বয়স 48 বছর, তাহলে এখানে লেখা হলো 48। এবার সেক্স, উনি হয়তো পুরুষ, তাহলে এখানে পুঙের মাথায় টিক দেওয়া হলো। এপিক নাম্বার, এটা দেখুন আবশ্যিক, ভোটার কার্ড ছাড়া কিন্তু হবে না। এপিকের যে নাম্বার সেটা এই জায়গায় লিখতে হবে। ওনার একটা এপিক নাম্বার, ধরুন WB39 যদি 271/2232440, তাহলে সেটা লিখবেন। ধরুন ওনার এপিক নাম্বার BXX122460, তাহলে এটা এখানে লেখা হলো। এরপরে কাস্ট, উনি ধরুন জেনারেল কাস্টের, তাহলে এখানে সাধারণের মাথায় টিক দেওয়া হলো। যদি উনি এসসি হন তাহলে তপশিলি জাতি, যদি এসটি হয় তাহলে তপশিলি উপজাতি, আর যদি ওবিসি হয় তাহলে ওবিসি মাথায় টিক। এবং মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা ওনার একটা মোবাইল নাম্বার যেটা থাকবে সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপর আধার নাম্বার, ধরুন এটা কাল্পনিক একটা আধার নাম্বার যেটা 238468200012 লেখা হলো, এটা কিন্তু আবশ্যিক, আধার কার্ড না থাকলে কিন্তু বীমা করা যাবে না। এরপর বসবাসের ঠিকানা, দেখুন এখানে কিন্তু ধরুন রাম মণ্ডলের জমি ধরুন বোহার মৌজাতে, আর ওনার বাস করেন ধরুন শক্তিগড় মৌজাতে, তাহলে এখানে কিন্তু অ্যাড্রেস যেটা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেই মৌজা বা গ্রামের নাম লেখা হবে। ধরুন এখানে ওনার গ্রামের নাম বোহার, ধরুন তাহলে বোহার লেখা হলো। এবার গ্রাম পঞ্চায়েত ধরুন বোহার 1, তাহলে এখানে বোহার 1 লেখা হলো। যদি ওনার গ্রামের নাম ধরুন বরসুল থাকতো তাহলে এখানে বরসুল লেখা হতো। গ্রাম পঞ্চায়েত এখানে তাহলে বরসুল 2 নম্বর লেখা হতো। এবার ব্লক তখন বর্ধমান 2, কিন্তু এখানে এটা মেমারি 2 লেখা হয়েছে, যার যেটা ব্লক সেটা আপনারা লিখবেন। তারপর জেলা পূর্ব বর্ধমান, তাহলে পূর্ব বর্ধমান লেখা হলো। কেসিসি আছে হ্যাঁ কি না, এটা কিন্তু ম্যান্ডেটরি নেই, কেসিসি না থাকলে করতে পারবেন না এমন কোনো ব্যাপার নেই। ধরুন ওনার আছে, তাহলে হ্যাঁ মাথায় টিক দেওয়া হলো, যদি না থাকে তাহলে না মাথায় টিক। এবার কৃষক বন্ধুর আইডি, তাহলে কৃষক বন্ধুর আইডি যদি আপনার জানা থাকে তাহলে এই জায়গায় লিখবেন, যদি না জানা থাকে না লিখলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, এরপরে দেখুন বীমার জন্য প্রস্তাবিত ফসলের যে বিবরণ, এইবার বাড়ি যেখানেই হোক না কেন জমিটা যে জায়গায়, সেই জায়গার ডিটেলসটা এখানে দিতে হবে। এবং জমিটা যে ব্লকের আন্ডারে, সেই ব্লকে যারা বীমা করছেন সেই ব্লকের বীমার প্রতিনিধির কাছেই কিন্তু আপনাকে জমা দিতে হবে। এটা কিন্তু বারবার মাথার মধ্যে আপনারা রাখবেন। ধরুন আপনার বাড়ি বর্ধমান 2 নম্বর ব্লকে, কিন্তু জমি মেমারি 2 নম্বর ব্লকে, তাহলে আপনি এই যে বীমার যেটা প্রপোজাল বা অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত নথি যুক্ত করে আপনি কিন্তু মেমারি 2 ব্লকেই জমা দেবেন, যেহেতু আপনার চাষযোগ্য বা কৃষি জমিটা আপনার মেমারি 2 নম্বর ব্লকে। আপনার স্থায়ী অ্যাড্রেস বা আপনি থাকেন হয়তো বর্ধমান 2 নম্বর ব্লকে, কিন্তু বর্ধমান 2 নম্বর ব্লকে যারা বীমা কোম্পানির প্রতিনিধি থাকবে তাদের কাছে কিন্তু এই প্রপোজাল ফর্ম জমা দেবেন না। আপনার জমিটা যে ব্লকের আন্ডারে, সেই মৌজাটা যে পঞ্চায়েতের আন্ডারে, সেই পঞ্চায়েতে যারা বীমা কোম্পানির প্রতিনিধি থাকবেন তাদের হাতেই এটা জমা করবেন। তাহলে ধরুন এখানে অধিসূচিত ফসলের নাম ধান প্রিপ্রিন্টেড আগের থেকেই লেখা থাকবে। এবার ব্লক, ধরুন আপনার জমিটা মেমারি 2 নম্বর ব্লকে, তাহলে ব্লকের নাম মেমারি 2 লেখা হলো। তারপর গ্রাম পঞ্চায়েত ধরুন বোহার 1 লেখা হলো। এবার ধরুন মৌজা ও জেএল নাম্বার, এটা কোত্থেকে পাবেন, ধরুন একটা আমি পর্চা দেখাচ্ছি। ধরুন এই পর্চাতে ধরুন আপনার এখানে ধরুন মৌজা বোহার জেএল নাম্বার 93, তাহলে আমি এখানে কি লিখলাম, তাহলে মৌজার নাম বোহার ব্যাকেটে জেএল নাম্বার 93, খতিয়ান নম্বর ধরুন 5024, এখানে ধরুন খতিয়ান নাম্বারটা একটা দেখাচ্ছি। ধরুন খতিয়ান নাম্বার এই যে 5024, তাহলে খতিয়ান নাম্বারটা লেখা হলো। এরপরে দেখুন দাগ নাম্বার, দেখুন ওনার যে পর্চাটা আছে সেই পর্চাতে 4টে দাগ আছে, 1 2 3 4, কিন্তু ডোবা যে জমিটা সেটা কিন্তু হবে না।
শালি সোনা দো এইগুলো চাষযোগ্য পূর্ব বর্ধমানের ক্ষেত্রে। তাহলে এই জমিগুলো দিয়ে আপনাকে তার ডিটেলস লিখতে হবে। অর্থাৎ এখানে দেখুন 2795 এটা শালি জমি, এটাতে 8 শতক রয়েছে, অর্থাৎ 0.08 একর রয়েছে। তাহলে এটাকে এখানে ফিল আপ করা হলো। ধরুন এই যে 2795 0.08 একর, কারণ এখানে দেখুন প্রস্তাবিত এলাকা একরে লিখতে হবে। তারপরে দেখুন এটা বাদ যেহেতু ডোবা, 2801 নম্বর প্লটটাতে 1 শতক জমি আছে, অর্থাৎ 0.01 একর জমি আছে। তাহলে এটা তাই লেখা হলো 2801.01, 2802.01, অর্থাৎ মোট 10 শতক জমি আছে। তাহলে 10 শতক মানে 0.1 একর। তাহলে এখানে লেখা হলো প্রস্তাবিত এলাকা 0.1 একর। এবার এটা যেহেতু ওনার নিজের নেওয়া পর্চা, তাই নিজস্ব লেখা হলো। এবার ফসল রোপণের তারিখ ধরুন উনি 28 জুলাই লাগিয়েছেন ধানটা, তাই এখানে 28/7/24 দেওয়া হলো। এবং এটা কিন্তু সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত বিমাটা করা যাবে। তাহলে তার মধ্যে আপনার রোয়া করা হলেই আপনি ডেটটা যে ডেটে করবেন সেটা লিখবেন। তারপর কৃষকের ব্যাংকের বিবরণ, আপনি যে ব্যাংকে পরবর্তীতে ক্লেম হলে ক্লেম নিতে চান সেই ব্যাংকের ডিটেলস লিখবেন, কৃষকের নাম, ব্যাংকের পাসবই অনুযায়ী যদি রামচন্দ্র মণ্ডল থাকে তাহলে এখানে রামচন্দ্র মণ্ডল লিখবেন। কিন্তু ওনার ভোটার কার্ড অনুযায়ী রাম মণ্ডল আছে, আবার ব্যাংকের পাসবইও রাম মণ্ডল আছে, তাই দুটোই রাম মণ্ডল লেখা হলো। এখানে কিন্তু যদি ব্যাংকের পাসবই রামচন্দ্র মণ্ডল থাকে তাহলে রামচন্দ্র মণ্ডল কিন্তু এখানে লিখতে হবে। ব্যাংকের নাম ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চ শক্তিগড়, ধরুন অ্যাকাউন্ট নম্বর একটা আরবিটারি অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে আইএফএসসি কোড দেওয়া হয়েছে অ্যাকাউন্টের, ধরুন যেহেতু সেভিংস অ্যাকাউন্ট তাই এখানে এসবি অ্যাকাউন্ট লেখা হয়েছে। এবার এই ডকুমেন্টগুলো দিতে হবে, ভোটার কার্ড এবং আধার কার্ড, তার সঙ্গে ব্যাংকের পাসবই, জমির পর্চা বা দলিল বা পাট্টা যদি রেকর্ড থাকে সেটা, আর আপনার সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধির সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আলাদা করে কোনো পাবেন না। আপনারা যখন এই ফর্মটা জমা দিয়ে দেবেন তখন দেখুন এইখানেই লেখা আছে এরিয়া শোন সার্টিফিকেট। এইখানে আপনি যে সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন ফার্নিশড অ্যাবভ রিগার্ডিং শোন এরিয়া অ্যাকচুয়াল অর ইন্টেন্ডেড ইজ ট্রু, এইখানে এডিএ বা তার প্রতিনিধি বা আরও সাহেব বা আরআই সই করে স্ট্যাম্প দেওয়া মানেই আপনার কিন্তু এই 4 নম্বর পয়েন্টটা কিন্তু হয়ে গেল। কিন্তু যার ক্ষেত্রে নিজের 3 নম্বরটা নেই, অর্থাৎ পর্চা বা দলিল বা পাট্টা নেই, তাকে গ্রাম পঞ্চায়েত প্রধানের, দেখুন নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক শংসাপত্র নিতে হবে। এই নির্দিষ্ট ফর্ম যেটা গ্রাম পঞ্চায়েত কর্তৃক শংসাপত্র, সেইটার ফরম্যাটটা হচ্ছে অ্যানেক্সচার, দেখুন অ্যানেক্সচার 7। এবার এই অ্যানেক্সচার 7-এ এই নন ওনার কাল্টিভার্সের সার্টিফিকেটটা, এইটা কিন্তু এই বছরের এই মরশুমের শস্য বীমার জন্যই প্রযোজ্য, এটা অন্য কোথাও আর ব্যবহার হবে না, পরবর্তী মরশুমে ওটা ব্যবহার করা যাবে না, সেটাই এখানে লেখা আছে। এবার গ্রাম পঞ্চায়েত প্রধান উনি যে সার্টিফিকেট দিচ্ছে আপনারা এটা দেখে নেবেন যে সঠিক জায়গা ফিল আপ হয়েছে কিনা। ধরুন দিস ইজ টু সার্টিফাই দ্যাট শ্রীমতী রাম মণ্ডল, অর্থাৎ আপনি ধরুন নিজের নামে পর্চা ছিল না, আপনি ধরুন এক্স মণ্ডলের জমিতে ভাগ চাষ করেন, ধরুন এটা হচ্ছে এক্স মণ্ডলের জমি, ধরুন শ্যামাপ্রসাদ মণ্ডলের জমিতে আপনি ভাগ চাষ করছেন। তাহলে যখন গ্রাম পঞ্চায়েত প্রধান লিখবেন তখন এখানে আপনি যেহেতু ভাগ চাষি, তাহলে আপনার নামটা প্রথমে লিখলেন, সন অফ আপনার বাবার নাম লিখলেন, ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ আপনার গ্রামের নাম, ভিলেজ ধরুন বোহাল লেখা হলো, পোস্ট ধরুন পোস্ট অফিসের নাম লেখা হলো সাতগাছিয়া, পুলিশ স্টেশন মেমারি লেখা হলো, আন্ডার দ্য জুরিসডিকশন অফ বোহার 1 গ্রাম পঞ্চায়েত ইন দ্য ব্লক মেমারি 2 ডিস্ট্রিক্ট অফ পূর্ব বর্ধমান ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, হি অর সি ইজ কাল্টিভেটিং দ্য ফলোইং পিস অফ ল্যান্ড উইথ ডিটেলস মেনশন বিলো। এই জায়গাটা হচ্ছে ভাইটাল। ধরুন আপনি শ্যামাপ্রসাদ মণ্ডলের জমিতে ভাগ চাষ করছেন, তাহলে এই যে মৌজা নেম অ্যান্ড জেল নাম্বার, ওনার কোন মৌজাতে চাষ করছেন, বোহার মৌজা, যার জেল নাম্বার 93। দেখুন এইখানে ওনার এটা হচ্ছে বোহার মৌজা, জেল নাম্বার 93 লেখা হলো। প্লট নাম্বার, কোন কোন প্লটে চাষ করছেন ওনার, ধরুন আপনি এই 3টে প্লটই ভাগ চাষ করেন, তাহলে এখানে 3টে প্লট লিখতে হবে। তাহলে এখানে দেখুন কমা কমা দিয়ে প্রত্যেকটা প্লট কিন্তু লিখতে হবে। এরপর নেম অফ দ্য রায়ত, এইটা ভাইটাল, এইটা অনেক সময় দেখা যায় যে গ্রাম পঞ্চায়েত প্রধানরা ছেড়ে যান বা কোনো কারণে হয়তো লিখতে ভুল মানে মিস্টেক করেছেন, তখন কিন্তু আপনাকে কিন্তু এই জিনিসটা লিখতে হবে, কারণ রায়তের নাম যদি লেখা না থাকে তাহলে এই সার্টিফিকেটটাই কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে নেম অফ দ্য রায়ত, ধরুন আপনি এক্স মণ্ডলের জমিতে ভাগ চাষ করছেন, এই যে এখানে রায়তের নামটা এখানে থাকবে, এখানে কেটে দিয়েছি বলে আমি এক্স মণ্ডল বলছি, তাহলে যার নাম থাকবে এই রায়তের নামটা এখানে আমাদের লিখতে হবে। এবার টাইপ অফ কাল্টিভেটর, টিক মার্ক, আপনি হয়তো ভাগ চাষ করছেন তাই শেয়ার কপারের মধ্যে টিক দেওয়া হলো। যদি আপনার বাবার জমি আপনি চাষ করেন তাহলে এখানে সাকসেসর অফ ওনার, অর্থাৎ আপনার বাবা মারা গেছে কিন্তু আপনার বাবার জমিতে আপনি চাষ করছেন, বাবার পর্চাটা দেখে গ্রাম পঞ্চায়েত প্রধান যখন সার্টিফিকেটটা করে দিলেন তখন তাহলে এখানে সাকসেসর অফ ওনারের মাথায় উনি টিক দেবেন। এরপর কাল্টিভেবল এরিয়া ইন খারিফ 2024 ইন হেক্টর, তাহলে আপনি চাষ করছেন 10 শতক বা 0.1
একর, তাহলে 0.1 একর বা 10 শতক, এটাকে হেক্টরে লিখতে হবে। হেক্টর মানে 247 দিয়ে ভাগ করতে হবে। ডেসিমেল থেকে বা শতক থেকে হেক্টরে পরিবর্তন করতে গেলে তাকে 247 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10/247 হলো 0.04 হেক্টর। তাহলে এটা এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান সই করবেন, ডেট দেবেন, সিল স্ট্যাম্প দেবেন। তাহলে এইটা যদি আপনার নিজের নামে পর্চা না থাকে, তাহলে আপনার এই 3 নম্বরের জায়গায় আপনি এই গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট দেবেন। কিন্তু কার জমিতে ভাগ চাষ করছেন তার জমির পর্চা দেওয়া বাধ্যতামূলক নয়। আপনি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, কারণ গ্রাম পঞ্চায়েত প্রধান ওই ফর্মটা দেখে, ওনার পর্চাটা দেখেই কিন্তু আপনাকে নির্দিষ্ট ফর্মে সার্টিফিকেটটা প্রদান করবেন। তাহলে এই হচ্ছে ডকুমেন্ট। এইগুলো দেওয়ার পর এই যে প্রাপ্তি স্বীকার, এই অংশটুকু কিন্তু ওনারা বীমা কোম্পানির যারা প্রতিনিধি তারা সই করে সিল স্ট্যাম্প দিয়ে আপনাকে এই অংশটুকু কেটে ছিঁড়ে দেবে। এইটা আপনার কাছে সযত্নে রেখে দেবেন এবং পরবর্তীতে আপনার এইটা নিয়ে পোর্টালে এন্ট্রি হয়েছে কিনা চেক করবেন। সব কিছু করলেন, এন্ট্রি হলো না, তাহলেও কিন্তু পরবর্তীতে আপনার ক্লেম পেতে অসুবিধা হবে। তাই প্রাপ্তি স্বীকারটা যেমন আপনার কাছে থাকবে, যাকে জমা দিচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন বা আপনি নিজে চেক করবেন। বাংলা শস্য বীমা যে পোর্টালটা রয়েছে, এই যে এইখানে যে ফার্মার্স কর্নার রয়েছে, এখানে ভোটার কার্ড, আপনার ভোটার কার্ড দেওয়ার পর আপনার কি করতে হবে, ভোটার কার্ড দেবেন। তারপর এখানে সিজনটা হচ্ছে খারিফ, তারপর হচ্ছে সেশনটা হচ্ছে 2024 দিয়ে চেক করবেন এন্ট্রি হয়েছে কিনা। ধন্যবাদ।